মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা মূল লড়াই ছিল সেটা হচ্ছে সিপিএমকে ক্ষমতা থেকে সরানো। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প প্রতি ক্ষেত্রে এই সরকার ব্যর্থ। যদি 2011-র মতন মানুষ পিসফুলি ভোট দিতে পারে, এবার সরকার পরিবর্তন হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। তৃণমূলের ভেতরটা এই অবস্থায় আছে, আর তৃণমূলের ভেতরটা আমাদের থেকে ভালো কেউ জানে না। যে 2011 সালে যেভাবে বাংলায় ভোট হয়েছিল, এবার আপনারা ভোট করাতে পারবেন তো? বিধানসভা ভোট একেবারে দোরগোড়ায়, সকলেরই প্রচার আমরা দেখাচ্ছি বাংলা হান্টে। আজ আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি। দাদা, আপনাকে বাংলা হান্টে স্বাগত। প্রথমেই আপনার কাছে প্রশ্ন রাখবো যে আপনি তো দীর্ঘদিন তৃণমূলটা করেছেন, কোন মোহভঙ্গে আপনি বিজেপিতে এলেন? এবং এবছরই তো বোধহয় আপনার প্রথম কন্টেস্ট বিধানসভায়। 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মসনদে বসানোর জন্য আমরা একদম তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে লড়াই করেছি বামপন্থীদের বিরুদ্ধে, বামপন্থীদের ক্ষমতাচ্যুত করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা মূল লড়াই ছিল সেটা হচ্ছে সিপিএমকে ক্ষমতা থেকে সরানো। ক্ষমতা থেকে সরে গেছেন 2016 সাল, 11 থেকে 16 সালের পর উনি বাংলার মানুষকে ভুলে গিয়ে নিজের পরিবারের উপর জোর দিয়েছেন। পিসি ভাইপোর সরকার তৈরি হয়েছে। বাংলার মানুষ যেটা মামাটি মানুষের সরকার চেয়েছিলেন, সেই সরকারের মোটিভ পরিবর্তন হয়েছে। মানে আপনি অভিযোগ করছেন পরিবারতন্ত্রের, কিন্তু তৃণমূল থেকে তো একাধিক অভিযোগ করা হয় যে অমিত শাহজির ছেলেও রয়েছে, রাজনাথ সিং এর, তারপরে হচ্ছে কৈলাস বিজয়বর্গীয়, সকলেরই তো ছেলের মানে উত্তরসূরি যারা রয়েছে, তাহলে থাকতেই পারে। আমরা পরিবারতন্ত্রের বলছি না, আমি পরিবারবাদকে বাড়োয়া দেওয়ার কথা বলছি। আমরা এই কারণে বলছি, শুধু একটা মাত্র পরিবার, ব্যানার্জি পরিবারের কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোড আর হরিশ মুখার্জি স্ট্রিটে 35টা প্লট একটা পরিবারের নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। যিনি বাংলার জননেত্রী বলে, সততার প্রতীক বলে, হাওয়ায় চটি পরে টালির চালাই থেকে রাজনীতি করছি বলে রাজনীতির ময়দানে মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলেন, তার পরিবারের নামে 35টা প্লট আজকে রেজিস্ট্রেশন হয়েছে। মানে মূল ইস্যু হচ্ছে দুর্নীতি। মানুষকে তাহলে আপনি প্রচারে যখন যাচ্ছেন বোঝাচ্ছেন যে মানে আপনার এজেন্ডাটা কি থাকছে? শিক্ষা, স্বাস্থ্য, শিল্প প্রতি ক্ষেত্রে এই সরকার ব্যর্থ। শিক্ষা ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে তো তৃণমূল বলছে আমি তাদের সঙ্গে সঙ্গে আমি বহিষ্কার করে দিয়েছি, কিন্তু বিজেপিতে এমন অনেক যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে কখনোই বহিষ্কার করা হয় না, বরং আরো পুরস্কৃত করা হয়। ভুল বলছেন ওনারা। বিধানসভায় এবার লাস্ট যে অ্যাসেম্বলি হয়েছে সেখানেও হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে বসার জায়গা দিয়েছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কি করে বলছেন এ কথা? সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। উনি তো বিধায়ক। না, বিধায়ককে সাসপেন্ড করতে হতো। বিধায়ককে, এই ধরনের বিধায়ককে ঢুকতে দেওয়া উচিত নয় বিধানসভার কক্ষে। তাহলে মানুষ কি শিখবে? বাকি যারা নবপ্রজন্মের আমাদের মতন তরুণরা রাজনীতিতে আসছে, তারা কি শিক্ষা লাভ করবে? আপনি শিক্ষাক্ষেত্র 26,000 শিক্ষক, 32,000 প্রাইমারি শিক্ষক, তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে কে ঠেলে দিয়েছেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা চাই যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হাত ধরে কলকাতার পর দুর্গাপুর ডেস্টিনেশন দুর্গাপুর হোক। এই কারণে চাই যে আজ পর্যন্ত ফেডারেল স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে বাংলায় কখনো ডবল ইঞ্জিনের সরকার হয়নি। যখন কেন্দ্রে কংগ্রেসের সরকার, রাজ্যে লেফট ফ্রন্ট। কেন্দ্রে যখন হচ্ছে এনডিএ গভর্নমেন্ট, তখন হচ্ছে রাজ্যে তৃণমূলের সরকার। সবসময় একটা বিরোধিতার কাজ চলেছে, যার ফলে উন্নয়নটা থমকে গেছে। আমরা চাই মোদীজি ইন্ডাস্ট্রিয়াল করিডোর ঘোষণা করেছেন দুর্গাপুরকে। দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল হাব হোক, এডুকেশনাল হাব হোক, মেডিকেল হাব হোক, এবং এর সমন্বয়ে দুর্গাপুরে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট হোক। সেক্ষেত্রে কি আপনি যেহেতু দুর্গাপুর পূর্বের প্রার্থী হয়েছেন, সেক্ষেত্রে কি এই বিষয়টাকে কেন্দ্র করে কি আপনার দিকে মানে ভোট অনেকটা মনে হচ্ছে ভোট বাক্স? অবশ্যই করে। আমার যদি দেশের প্রধানমন্ত্রী তিনি যদি দুর্গাপুরকে ইন্ডাস্ট্রিয়াল করিডোর ঘোষণা করেন, তার তো সুযোগ সুবিধা আমি অবশ্যই তো পাবো। কারণ ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত যে ফ্রেড করিডোর প্রজেক্ট, সেটা দুর্গাপুর স্টেশনের উপর দিয়ে একটা ট্র্যাক গেছে। আমরা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী রেলমন্ত্রীর মাধ্যমে দাবি রেখেছি দুর্গাপুর থেকে হাওড়া লোকাল ট্রেন চালু করতে হবে দুর্গাপুরবাসীর সুবিধার্থে। এগুলো যদি হয় তাহলে তো তার সুবিধা আমরা পাবোই, এবং মানুষের কাজ করা হয়তো এই জন্যেই। গণতন্ত্রে এটাই সিস্টেম
যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারের যারা প্রতিনিধি থাকবে তারা যদি মানুষের জন্য কাজ করেন, মানুষ তাদের গ্রহণ করবে। আপনি তো প্রচারে যাচ্ছেন দুর্গাপুর পূর্বে, সেখানে কি বুঝছেন সাধারণ মানুষের? সাধারণ মানুষের, কারণ আপনার বিরুদ্ধে যিনি রয়েছেন তিনি রাজ্যের মন্ত্রী, বিদায়ী মন্ত্রী, এবং তারও যথেষ্ট ক্লিন ইমেজ রয়েছে। আমি বলি আপনাকে, উনি আমার থেকে বয়সে প্রবীণ, আমার অগ্রজ শ্রদ্ধাভাজন। এই প্রখর রোদ্রের মধ্যে রাজনৈতিক প্রচার চলছে, আমি ওনার সুস্থতা কামনা করি। কিন্তু উনি আমাদের রাজ্য ক্যাবিনেটে গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী। আমি আপনাদের আবেদন রাখবো, কলকাতা থেকে আপনারা যদি দুর্গাপুর গিয়ে যে আমার গ্রামীণ এলাকাগুলো আমলাজোড়া, মলানদিঘি এবং গোপালপুর, 3টে অঞ্চল সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাহলে বুঝতে পারবেন যে কি উন্নয়ন হয়েছে আর কোন জায়গাটা উন্নয়নের গতি থমকে গেছে। সেটা গেলেই দেখতে পারবেন। প্রধানমন্ত্রীর দেওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা মানুষও পায়নি। সেখানে বাংলার বাড়ি বলে যে প্রকল্পের কথা বলা হচ্ছে, 1,20,000 টাকায় আজকের দিনে বাড়ি হয় না। তাদের একটা করে ভিত তৈরি হয়েছে, বাড়ির ছাদগুলো পড়ে রয়েছে, তারা তিরপলের জন্য হাহাকার করছেন। আর সেখান থেকে নির্বাচিত মন্ত্রীর নাম প্রদীপবাবু। আমরা এর বিরুদ্ধে কথা বলছি। কি বুঝছেন প্রচারে? মোদিজি হর ঘর জল হর ঘর নলের প্রকল্প দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্কিমের নাম পরিবর্তন করে জল জীবন মিশন করেছেন। তাহলে এখনো পর্যন্ত গ্রামীণ ক্ষেত্রে এবং শহরে প্রতিটা বাড়িতে কেন পানীয় জলের সংযোগ দেওয়া হলো না? প্রচারে বেরিয়ে মানুষ যেটা বলছেন যে 2011 সালে যেভাবে বাংলায় ভোট হয়েছিল, এবার আপনারা ভোট করাতে পারবেন তো? যদি 2011-র মতন মানুষ পিসফুলি ভোট দিতে পারে, এবার সরকার পরিবর্তন হবে। মানুষের এই আগ্রহ রয়েছে, মানুষ এই আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু বাংলার ভোটে আপনি যে যখন এই কথাটা তুললেনই, বাংলার ভোটে সবসময় হিংসা মানে একটা হয়েই থাকে সবসময়। অন্য জায়গার ভোটে যেটা দেখা যায় না, কিন্তু বাংলায় সবসময় হিংসার পরিবেশ হয়। সাম্প্রতিক বিহারে নির্বাচন হয়েছে, আপনারা দেখাতে পেরেছেন কি সংবাদ মাধ্যম যে বিহারে রক্তের হোলি খেলা হয়েছে? কিন্তু বিহারকে আগে বলা হতো জঙ্গল রাজ। সেখানের মতন জায়গায় একটা নির্বাচনে কোনো হিংসার ঘটনা নাই। বাংলায় যদি সমবায়ের নির্বাচন হয়, বাংলায় যদি স্কুল নির্বাচন হয়, কলেজ নির্বাচন হয়, এবং বাংলায় পৌরসভার নির্বাচন, লোকসভা নির্বাচন কি বিধানসভা নির্বাচন, হিংসার বলি হতে হয়। এই বাংলায় আমরা যখন ছাত্র রাজনীতি করেছি বামপন্থীদের সময়, তখন কিন্তু নির্বাচন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ক্ষমতায় আসার পর আপনি দেখাতে পারবেন না যে কোনো স্কুলে নির্বাচন হয়েছে। স্কুল কমিটিতে আপনার অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে, কলেজে নির্বাচন হয়েছে। কলেজে যিনি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন উঠে গেছে, ফার্স্ট ইয়ারে যিনি অ্যাডমিট হয়েছেন তিনি আজও ফার্স্ট ইয়ারেই আছেন, তার রিপিটেশন হয়। তিনি কলেজ দিকে বেরাতে চান না, তার জন্য মনোজিৎ মিশ্রদের মতন কলকাতার কলেজেই ঘটনা ঘটে। আমরা এর বিরুদ্ধে বলছি, ছাত্র নির্বাচন প্রয়োজন, স্কুল কলেজে নির্বাচন প্রয়োজন গণতন্ত্রকে অটুট রাখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কণ্ঠ রোধ করে। হ্যাঁ, কিন্তু বিজেপি কি মানে কেন্দ্র থেকে কি পারবে যে পিসফুলি ভোট করানো, যেটা মূল? দেখুন, ভোট করানোর দায়িত্ব কেন্দ্রের নয়, ভোট করানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে ভোট করায়, কেন্দ্র যদি কেন্দ্রীয় বাহিনী পাঠায় যথেষ্ট পরিমাণে, তবে সেই নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনী পাঠালে শুধু হবে না, কেন্দ্রীয় বাহিনীকে যেমন ভেতরে ভোটার কার্ড চেক করে ভেতরে দেখতে হবে, বাইরেও সক্রিয় থাকতে হবে। পাড়ার মোড়ে মোড়ে কেন্দ্রীয় বাহিনী রেখে যারা ভোট দিতে আসবেন, সেই পাড়ার গলিতে যদি জ্যাম করে দাঁড়িয়ে রইলো, বুথ জ্যাম করলো, এর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু দেখা তো যাচ্ছে যে তৃণমূলের যে পার্টি অফিস, সেখানে ক্যারাম খেলছে কেন্দ্রীয় বাহিনী, কখনো এই ছবি সংবাদ মাধ্যমে উঠে আসছে, কখনো দেখা যাচ্ছে ইফতার করতে যাচ্ছে, তাদেরকে সাসপেন্ড অন্য রাজ্যেও পাঠিয়ে দেওয়া হয়েছে যদিও। কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে কিভাবে? একটা আমি বলছি ঘটনা ঘটে, সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো কেন্দ্রীয় বাহিনীর উপর অনাস্থা প্রকাশ করার মতন ব্যক্তি আমি নই। কোথাও একটা দুটো ইনসিডেন্ট হয়েছে, এটা ঠিক কথা, কিন্তু এটার কারণে কেন্দ্রীয় বাহিনী যারা আমাদের দেশের সুরক্ষা দেয়, তারা কেন দেশের নাগরিকদের ভোটাধিকারের সুরক্ষা দিতে পারবে না? আমরা চাই দেশের নাগরিকরা সুষ্ঠুভাবে ভোট দেয়। তাতে তারা যদি আমাকে গ্রহণ করে, তাহলে আমি গ্রহণীয় হিসাবে বিধায়ক নির্বাচিত হব। যদি বর্জন করে, তাহলে আমি বিরোধী দলে বসবো। কিন্তু গণতন্ত্রকে হত্যা করা, এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না। এবার নির্বাচন কমিশনের কাজের প্রক্রিয়া দেখে, এর আগের বারের মতন আমি দেখিনি যে স্কুল রুমে বসে আছেন, সিভিক পুলিশরা যে রুট দিচ্ছে সেই রুটে কাজ করছে। এবার জিপিএস এর রুট দেখে যাচ্ছেন, এবং তারা, আমি দেখেছি রামনবমীর শোভাযাত্রাতেও যদি কোথাও গন্ডগোল পাকানোর চেষ্টা করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী সেখানে কড়া হাতে দমন করেছেন। তাই আমরাও এবার আমাদের আস্থা বেড়েছে কেন্দ্রীয় বাহিনীর প্রতি।
আমরা চাই সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাক। তাহলে এবারের ভোটের রেজাল্টে কি হবে বলে মনে হচ্ছে? দেখুন, আমি তো জ্যোতিষবিদ নই, কিন্তু আমি এটা বুঝতে পারছি মানুষের টিউনিংটা, যে মানুষ যদি এই নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট দিতে পায়, তৃণমূল কংগ্রেস নামক দলটা, যে পিসি ভাইপোর কোম্পানি, এই কোম্পানির চাটাই পাতার লোক থাকবে না। কিন্তু অভিষেক ব্যানার্জি তো দাবি করছেন যে 2021-এ যত সিটে তৃণমূল কংগ্রেস সরকার গড়েছিল তার থেকে একটা হলেও বেশি সিট এবারে পাবে বলে উনি একদম চ্যালেঞ্জ করেছেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধু একটা কালকে সভার কথা স্মরণ করিয়ে দিতে চাই। উনি মুর্শিদাবাদের জঙ্গিপুরে সভা করতে গেছিলেন, নওদাতে। নওদাতে। ওনাকে বারবার বলতে হচ্ছে, ভাই আমাকে একটু বলতে দে ভাই। তাহলে ভেতরের অবস্থাটা আপনারা নিশ্চিত করে বুঝতে পারছেন। ওনার সভা চলাকালীন দুপক্ষ চেয়ার ছোড়াছুড়ি করছে, মারামারি করছে। তৃণমূলের ভেতরটা এই অবস্থায় আছে, আর তৃণমূলের ভেতরটা আমাদের থেকে ভালো কেউ জানে না। কারণ এই পিসি ভাইপোর কোম্পানি, আজকে পার্টিটার পার্টি নেই, কোম্পানিতে পরিণত হয়েছে। এই কোম্পানির মালিক এবং হচ্ছে আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈন, এরা মিলেই পার্টিটাকে বেচে দিয়েছে। তার জন্য তো আমাদের পরিবর্তনের কথা আমরা এই জন্যই তো বলছি।